বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচ ৩-০ গোলে বাংলাদেশ হেরেছে। খুব একটা আশা ছিল না যে বাংলাদেশ দল ম্যাচ জিতবে, ড্র করবে, দারুণ কিছু করবে, সেই আশা ছিল না। সেই তুলনায় বাংলাদেশ দল গোল কম খেয়েছে, কারণ শেষের দিকে আরও ২ থেকে ৩টা ক্লিয়ার সুযোগ তারা পেয়েছে। তারপরে হতাশা আছে, বেশ কিছু জায়গাতে বাংলাদেশ দল ভালো করতে পারতো, সেটা পারেনি। বিশাল বড় ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে এই ম্যাচটা কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। আমার সাথে আছেন ফুটবল অ্যানালিস্ট বলা যেতে পারে, সিনিয়র সাংবাদিক বলা যেতে পারে, এবং খেলা দেখেন সবসময়, অনেকবার দেখেছেন আমার সাথে। আবার তার সাথে যুক্ত হচ্ছি। প্রথম প্রশ্ন, আপনি আশা কি করেছিলেন এবং যেটা ফল হলো সেটা কি ভালো হলো কিনা? প্রথম কথা, আমি তো আশাহত হইনি, কারণ আমি জানতাম যে বাংলাদেশ অবশ্যই চেষ্টা করবে সর্বোচ্চ, কিন্তু এই ম্যাচে জেতাটা বেশ অসম্ভব। অসম্ভব ছিল প্রথম কথা। এটা ভিয়েতনামের মাটিতে খেলা, এই অঞ্চলের শ্রেষ্ঠ দলের একটি। বলা হয় যে সাধারণত থাইল্যান্ড, ভিয়েতনাম এই দুটো দলের মধ্যে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয় বা ফাইনালে তাদের দেখা হয়। আমরা তো প্রথমেই দেখলাম যে প্রথম ৩০-৪০ মিনিটেই তারা কিন্তু ৩ গোল দিয়ে এগিয়ে গেল। সুতরাং ওরকম আশা করিনি। তারপরে কি একটু মানে অসন্তোষ থাকে কিনা যে আমরা যেটা খেলতে পারতাম, আমরা যেটা খেলেছি গেল একটা বছর, সেরকম খেলতে পারিনি? সত্যি কথা বলতে, আমাদের যে প্রথম কথা স্ট্রাইকার কে, আমাদের তো যে গোল করবে এরকম করার মতো তো কেউ নেই। রাকিব আজকে নেই ম্যাচে, এটা একটা আমাদের জন্য বড় ধাক্কা। আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে তপু বর্মা তো নেই, সুতরাং রক্ষণভাগ মানে অবশ্যই আমাদের একটু দুর্বল। মানে দুইজন বড় বিষয় না, দুজনের জন্য যে পুরো দলের কম্বিনেশন নষ্ট হয়েছে, এটা এমন হয় বড় একটা ইম্প্যাক্ট। অবশ্যই। তারপরে তারেক কাজী অনেকদিন পরে কিন্তু ফেরত এসছে দলে। বিশ্বনাথ একটা বিশাল চোট কাটিয়ে উঠে আজকে প্রথম, তারপরে তাকে নামানো হয়েছিল শেষের ২০ মিনিটের দিকে। রক্ষণভাগে বাংলাদেশ বেশ নড়বড়ে ছিল, এটা তো আমরা দেখলামই। তবে ভিয়েতনাম দল এতই শক্তিশালী, এখানে কথা হচ্ছে যে ওদের যে গোলগুলো, সেখানে আমরা দেখতেই পেলাম যে ওরা ফ্লাইটে বা আকাশে বলগুলো কতটুকু শক্তিশালী তারা। ওখানে তাদেরকে হার মানানো বা তাদেরকে পর্যুদস্ত করে বল নিয়ে নেওয়া, বা ওখানে আমরাও কর্নার পেয়েছি, সে কর্নার থেকে এমন কিছু করতে পারিনি। আমরা আমরা যে মানে গোলগুলো খেলাম, প্রথমটাতে একটু মানে আমাদের ডিফেন্সে খারাপ মনে হয়েছে। পরের গোল যেটা হলো সেটাও ছিল এয়ারে, বল ছিল একটা ফ্রি কিক পাওয়ার পর, সেখানেও আমরা মিস্টেক করলাম। এটা কি মনে হয় যে আমরা আসলে ডিফেন্সে বেশি ভুল করেছি এবং ওই যে এয়ারের বলগুলোতে আমরা বেশি ভুল করি? হয় কি, আসলে সাধারণত এটা তো একটা প্রীতি ম্যাচ ছিল। এবং হাইট কাজে লাগে। যদি প্রীতি ম্যাচ না হতো, তাহলে কিন্তু বাংলাদেশ, আমার মনে হয় তাদের খেলার পদ্ধতিটা অন্যরকম হতো। তারা তো প্রথম থেকেই খুব রক্ষণাত্মক খেলা খেলতো। এরকম খেলা আমরা আগেও খেলেছি, ঢাকার মাঠে জর্ডানের সাথে খেলেছি, আমরা হেরেছি ৪ গোলে। তারপরে আমরা জর্ডানের সাথেও আগে খেলেছি এখানে এরকম। ওই সমস্ত ম্যাচগুলোতে সাধারণত তখন কিন্তু কে মধ্যমাঠ খেলবে, কে স্ট্রাইকার খেলবে, তা সেটার কিছু থাকে না, সবাই তখন নেমে আসে রক্ষণভাগে। তো বাংলাদেশ যদি এরকম খেলতো তাহলে হয়তো ১-২ গোলে এটা হারতো, কিন্তু বাংলাদেশ তো সেরকম করেনি। সুতরাং যদি বাংলাদেশ এখন রক্ষণভাগে খেলতো, তাহলে তো ভিয়েতনাম এত সহজে গোল দিতে পারতো না। তো ব্যাপারটা তাই আর কি। আপনার আপনার কি মনে হয় এখানে কোচ মানে চেয়েছে হয়তো বা একটু অ্যাটাকটা করে বা একটু ফরওয়ার্ড রেখে চেষ্টাটা করেছে কিনা, এবং তার যে এই টেকনিকটা ছিল বা তার যেভাবে খেলিয়েছে দলটাকে, এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে কোচ তো ইচ্ছা করলে পুরো দলকে রক্ষণাত্মক খেলাতে পারতো, সেটা খেললেও তো এত গোল হজম করতে হতো না। তবে সেটা হতে যিনি চাননি, সে পরীক্ষা নিরীক্ষা করেছেন দল নিয়ে। যেহেতু এটা একটা প্রীতি ম্যাচ, আসল ম্যাচ আমাদের জন্য তো সিঙ্গাপুর ম্যাচ। একদিক দিয়ে বলতে গেলে এটা কিন্তু একটা সাপে বর হয়ে আসলো আমাদের জন্য। এই ম্যাচটা আমরা হারলাম, এই ম্যাচটা হারার ফলে আমাদের মধ্যে কিন্তু অন্যরকম একটা একটা উদ্যম কাজ করবে পরবর্তী ম্যাচে, একটা অন্যরকমের একটা স্পৃহা কাজ করবে, অন্যরকম একটা জেতার যে মনোবল সেটা তৈরি হবে। সুতরাং এই ম্যাচটা আমরা যদি ২-১ গোলে হারতাম বা ৩-২ গোলে হারতাম বা ২-০ গোলে হারতাম, আমরা তো বলতাম বাংলাদেশ অনেক ভালো খেলেছে। তার পরবর্তী ম্যাচে গিয়ে এই আত্মতুষ্টির ফলে আমরা যদি ওইটা হেরে যেতাম, তাহলে কিন্তু অনেক সমালোচনা হবে বা হতো বা হতে পারে। এখন আমার কেন জানি মনে হয় যে এইটা হারার ফলে এটা কিন্তু আমার জন্য অত ভালোই হয়েছে, কারণ এই দল আমার থেকে এত এগিয়ে, হয়তো এখান থেকে আমরা কিছু নিয়ে অর্জন করে নিয়ে আমরা পরবর্তী ম্যাচে সেটাকে হয়তো
আমরা ম্যাচে সেটা প্রতিফলন দেখতে পারবো। গোলকিপার শ্রাবণকে কেমন দেখলেন? ভালোই মনে হয়েছে, ভালোই মনে হয়েছে। যে গোলগুলো হজম করেছে কিছু করার তো নেই ওর। Right. ও কিন্তু অনেকগুলো গোল ভালো বল বাঁচিয়েছেও। তো ভিয়েতনাম দল আসলে অনেক শক্তিশালী দল, এখানে 4-5টা গোল খেলেও কিন্তু কিছু বলার থাকে না, তাই না? আর যদি বল হয় যে জামাল ভুঁইয়া, যেটা আমার মনের মধ্যে প্রশ্নটা এসেছে, যদি জামালকে নাই রাখি তাহলে একটা জায়গা কেন অকুপাইড করছি? তাহলে ওখানে আমরা মিচেলকে অ্যাকোমোডেট করতে পারতাম বা অন্য কাউকে নিতে পারতাম। এর আগেও বলেছি, যদি কোচ এবং ফেডারেশন মনে করে যে না তাকে দরকার নেই, আর যদি দরকার মানে দলে নেওয়ার পর না নেওয়া হয়, মানে এই ম্যাচে হোক, এশিয়ান কাপ বাছের কোনো ম্যাচেই একাদশে ছিলেন না, পরে একটু খেলেছেন, তো সেই দিক থেকে আপনার কি মনে হয় যে এই জায়গায় তারা সমাধানে আসা উচিত? কারণ তিনি ক্যাপ্টেন হিসেবে প্রত্যেক ম্যাচে যাচ্ছেন প্রেস কনফারেন্সে, বিশেষ করে এখন তো ম্যাচ খেলানো হয়েছে, 20 মিনিট মধ্যে খেলেছেন, কিন্তু অন্য যে ম্যাচগুলো হয় বড় ম্যাচগুলো ক্যাপ্টেন হিসেবে আসেন, কথা বলেন, ম্যাচে খেলানো হয় না। আপনার কি মনে হয় এখানে একটা সমাধান দরকার? সত্যি কথা বলতে জামাল ভুঁইয়াকে রাখা উচিত, রাখা হয়েছে কারণ তার অভিজ্ঞতার জন্য। তাকে যদি 10 মিনিটও খেলানো হয়, সে কিন্তু 10 মিনিটের মধ্যে তার যে পাস বা তার কিন্তু অন্য কিছু, তার যে কোনো একটা খেলা বা পাস থেকে হোক বা অন্য কিছু থেকে হোক, সে কিন্তু একটা গোল করার সুযোগ করেও দিতে পারে। তার অভিজ্ঞতাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখানে। একটু যদি পিছনে ফিরে যাই, এই যে নেপালের সাথে যে আমরা একটা প্রীতি ম্যাচ খেলা হয়েছিল, সেখানে কিন্তু খুব একটা দৃষ্টিনন্দন গোল করেছিল হামজা। সেই বলটার যোগান দিয়েছিল কিন্তু একদম ক্লিয়ার মনে আছে। জামাল ভুঁইয়া। সুতরাং তাকে কিন্তু ফেলে দেওয়া উচিত না। কারণ হচ্ছে গিয়ে একটা কথা আছে বাংলায়, পুরনো চাল ভাতে মারে। সুতরাং তাকে আমাদের রেখে দেওয়া উচিত অন্তত এই টুর্নামেন্টের জন্য। শেষ হোক, পরেরটা বুঝে যাবে পরে, কিন্তু 10 মিনিটই হোক, 15 মিনিটই হোক, একটা লোকের অভিজ্ঞতা আছে, সে বিদেশে খেলেছে, সেই দলের ক্যাপ্টেন ছিল, এখনও সে ক্যাপ্টেন হিসাবে প্রেস কনফারেন্সে যাচ্ছে, কথা বলছে। জামাল ভাইয়ের আমার মনে হয় প্রয়োজন আছে। ওকে, আজকে এই পর্যন্তই। তবে যেটা বলতে চাই যে জায়ান এবং ফাহমিদুল, যাদের উপর আশা ছিল সোম, তাদের উপরেও হয়তো বা স্পটলাইট থাকবে সিঙ্গাপুর ম্যাচে। এই ম্যাচে খুব একটা ভুল হলো কি না, কী করলো, সেটা নিয়ে খুব বেশি কাটাছেঁড়া না করে আমার মনে হয় নেক্সট ম্যাচটা কেমন করে সেখানেই ফোকাসটা দেওয়া উচিত। অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।